নমস্কার, আমি অহিন ঘটক। অহিন ঘটকের সাথে কথা পথে আজকে আমরা পেয়েছি আন্তর্জাতিক সমাজসেবী মানব ভারতী মাননীয় অনির্বাণ সামন্ত মহাশয়কে। সত্যি আমরা খুব ভাগ্যবান, কারণ আজকে উনি ওনার অমূল্য সময় থেকে আমাদেরকে সময় দিচ্ছেন। নমস্কার। তো আজকে আপনার সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি, মানে সত্যি নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে। তো যাই হোক, তো প্রথমেই আপনাকে আমার পথাপথ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। দীর্ঘদিন ধরে আপনার যে কাজকর্ম, সেবামূলক কাজকর্ম আমরা দেখছি। তো এই যে সেবামূলক কাজকর্ম আমি কবে থেকে শুরু করেছেন যদি বলেন? মোটামুটি বছর 10 তকতেই চললো। অ্যাকচুয়ালি সেবামূলক কাজকর্ম যদি বলেন, মানে ওর তো কোনো টাইম হয় না। মানে আমি ইচ্ছা করলে ছোটবেলা থেকেই পারে। ছোটবেলায় রাস্তার ধারে যদি টিফিন খাওয়ার সময় স্কুলে যাওয়ার সময় মনে হয় যে আমি কাউকে টিফিনটা একটু একজন মানুষ পাচ্ছে তাকে দিই খাবা, সেটাও কিন্তু সেবামূলকের মধ্যেই পড়ে। এইভাবেই বললে মুশকিল হয়, তাই না? এটা আপনি মানে শুরু থেকেই করতে পারে। সুতরাং একদম স্পেসিফিকলি প্রফেশনালি যদি বলেন, আলাবি কাউন্ট করতে পারেন, কিন্তু সেবামূলক মানসিকতাটা যদি থাকে তাহলে আপনি ছোটবেলা থেকেই তুই করতে পারেন। আচ্ছা, সেই মানসিকতাটা যে তৈরি হয়েছিল আমার যদি বলেন, তাহলে আমার বাবা মায়ের কাছ থেকেই পাওয়া। কারণ হচ্ছে প্রথম কথা যে বাবা মাকেও দেখেছি অনেক বাবা মায়ের মধ্যে, অনেকে হয়তো কেউ মেয়ের বিয়ের জন্য বলুন বা কারো কেউ মারা গেছে বা কেউ এসছে কোনো সাহায্যের জন্য, মায়েদের যতটা ক্ষমতা পাওয়া হয় তারা সাহায্যটা করেছে না। তো সেইটা আমার প্রেরণা ছিল ছোটবেলা থেকেই। তখন থেকেই একটা যে মানুষ কেউ বিপদে করেছে বা মানুষকে অসুস্থ হয়েছে বা মানুষকে অসহায় মানুষ, তার আবার একটা প্রবণতা থাকছেই। সেইভাবে তো যে বলেন মানে ছোটবেলা থেকে এখানে প্রেরণা বলতে বাবা মাই অবশ্যই। হ্যাঁ। আর মানে ব্রন অ্যান্ড ব্রট আপ কোথায় বাগনান? না, বাগদান নয়, আমার আমতা থানায় আমি বটা সোনামি জানে বটা, ওখান থেকে জন্মগ্রহণ ওখানে। তো ওখানে মানে ওই বাবা মা প্রেরণা চাও কিছু কষ্ট দিয়ে লেখাই ছিল। নিজেরা ষষ্ঠ জাতীয় মানুষ, তখন অর্থনৈতিক অবস্থাটাও তখন অতটা বাঁকা ছিল না। দ্বিতীয় কথা, আমার একজন বোনও বিনা চিকিৎসায় মারা গেছেন ঢাকার বিদেশ দিতে খারিকিং বললে। তবে সেরকম একটা কিছু জিনিস ছিল যেটা আমাকে নাড়া দিয়েছিল, যে মানুষের অনেক কষ্ট, অনেক দুঃখ। তো আমি ভালো থাকার সঙ্গে সঙ্গে কাউকে ভালো রাখার একটা চেষ্টা তৈরি করার মানসিকতা কিন্তু প্রথম থেকেই একটা তৈরি হয়েছিল। তার সঙ্গে তো বাবা মার প্রেরণাটা ছিলেন, মানে এই যে মানুষ মানুষের জন্য একদম ওপেন হাজারিকার যে গান, মানে সেটাই আপনার জীবনে আপনি অনুসরণ করে চলেছেন, যে মানুষ আগে মানুষের পাশে থাকতে হার্টসে থাকলে মানে কেউ কিছু করে আনন্দ পায়, আমি এটা করে আনন্দ পাই। আমার যদি স্বার্থ বলেন, আমি ওটা করে আনন্দ পাই। কারণ আমার হচ্ছে ওইটাতে আমার বিশাল আনন্দ, আমার ভিতর থেকে একটা আনন্দ আছে। বাড়ির জন্য কিছু করতে পারলে মানুষের জন্য আমার আনন্দটা পাই, এবং সেটাই আমার সবচেয়ে বড় বলুন। আমার বাবা মারা যাওয়ার আগে বলেছেন, তুই কাজটা থামাস না। শঙ্কর তিনি মারা গেছেন, তো কাজটা তুই থামান না, কাজটা এরকম করতে পারে। এটা ঈশ্বর সবাইকে সুযোগ দেন না। আমাকে ঈশ্বর সুযোগ দিয়েছেন, আমি কাজটা করছি। আমি এখানে কিছু নয়, আমার কোনো ক্ষমতাই নেই। আমি কাজ করার কি, আমার কি ক্ষমতা? আমি মানুষ, সামান্য মানুষ। কিন্তু ঈশ্বর যতটুকু আমাকে করার ক্ষমতা দিয়েছেন, সুযোগ দিতে, তার জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। ঠিক আছে? আর এটার জন্যে আমি বলবো, এই সুযোগটা দেওয়ার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ ওনার কাছে, যে আমাকে মানুষের পাশে থাকার, মানুষের যে কথাটা উনি দিয়েছেন, আমি চেষ্টা করবো যে মটপুর আগের দিক ধরে রাখতে পারি। মানুষ যদিও হয় না, তার তবু চেষ্টা করবো যতটা পারা যায় তত দিক করা। বাবু, আপনার এই যে সেবামূলক কাজ, এই কাজের তো দেখেছি বিভিন্ন পত্রপত্রিকায় আপনাকে নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে। আপনি যেভাবে গ্রাম থেকে শুরু করে শহর, দেশের বিভিন্ন প্রান্ত, এমনকি আন্তর্জাতিক ক্ষেত্রেও আপনার এই কাজের স্বীকৃতি এসেছে। এখনো পর্যন্ত কতগুলো পেপারে মোটামুটি খবরের কাগজ কভার করেছে আপনার এই সেবামূলক কাজের? দেখুন, আমি আবার বলছি যে আমি একটা প্রতীক। তো এখানে আমার যেটা মোটিভ, কতগুলো পেপারে বেরিয়েছে সেটা বড় কথা নয়। সেটা হয়তো 55টা নিউজ বা 56টা নিউজ বা মোর দ্যান 50 নিউজ বেরিয়ে, মেবি 55টা 90। তো ব্যাপারটা হচ্ছে, যেটা পেপারে একটা নিউজ বেরোচ্ছে মানে, বা আমি কাজটা করছি সবাই জানছে মানে, এটা ব্যাপারটা হচ্ছে মানে লোকের মানসিকতাটা চেঞ্জ করাটা আমার উদ্দেশ্য। আমি একটা প্রতীক, আমি তো 140 কোটির দেশ, আমি সেখানে একটা সামান্য মানুষ। আমি দলবদ্ধভাবে কাজ করে নেব, সিঙ্গেল ক্যাটেগরি। কিন্তু আমি যদি
একজন মানুষও একজনকেও আমার মানে মতো করে ভাবনাটা ভাবাতে পারি যে মানুষকে মানুষের পাশে থাকতে হয়, এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। পেপারে বেরোচ্ছে মানে পেপারে যখন দেখছে কেউ যদি ভাবে আরে আমিও তো করতে পারি, আমি বান্ধব, মানে এরকম যদি ভাবে সেটাই আমার কাছে বড় পাওয়া, সেটাই পাওয়া। আর সবাই যদি চেষ্টা করি তবেই কিছু সম্ভব। আমি তো একা কিছু করতে পারবো না। প্রথম কথা, আমি হয়তো একটা প্রতীক হয়ে আছি যে দেখাচ্ছি যে বাবা এরকম ভাবে করা যায়, কিন্তু এরকম নয় যে আপনি অভাবী, আপনার অবস্থা খারাপ, প্রচুর টাকা থাকতে হবে, আর লাগে 5,000 লোক পাঠাতে হবে, 500 লোককে কাপড় দিতে হবে, এরকম ব্যাপার নয় কিন্তু সহজে। আবার আপনি একজন অভুক্ত মানুষ 3 দিন খাইয়ে তাকেও যদি আপনি কিছু দেন, যেটাও কিন্তু আপনি অনেক বড় মনে পরিচয় দিবেন, অনেক বড় সমাজসেবী বলে আমার মনে আমার। তো সেই জায়গাটা আমি তৈরি করতে যদি পেপারে নিউজ বানি, প্রত্যেকটা মানুষ জানছে, দেনে মানুষের ভাবনাটা পরিবর্তন হচ্ছে। এটা বাবা 10 জন মানুষ, 100 জন মানুষ যদি নিউজটা করে, 10 জন মানুষ যদি তার মধ্যে মনে হয় যে আমরাও তো এরকম করে করতে পারি, তাহলে আমার একটা সুন্দর পৃথিবী পরবর্তী প্রজন্মকে আমরা উপহার দিতে পারবো বলে আমার বিশ্বাস। আপনার এই কথা শুনে আমার মাদার টেরেসার একটা কথা মনে পড়ে গেল, যে আমরা মনে করলে সব মানুষের দুঃখ মোচন করতে পারবো না, কিন্তু আমরা যদি প্রত্যেকে ভাবি যে আমরা একজন একজনের দুঃখ মোচন করবো, তাহলে কিন্তু এই কাজটা খুব সহজ হয়ে যায়। একদম। অনিমবাবু, আপনার কাজ সম্পর্কে আপনি যদি একটু কিছু বলেন, কোথাও কি ধরনের কাজ করেছেন? তো এরকমই হয়তো কাজে করে দেখে কারণ আমরা দেখেছি যে আপনি শিশুদের জন্য কাজ করেছেন, ক্যান্সার রোগীদের জন্য কাজ করেছেন প্রচুর। হ্যাঁ, বুড়ি মানুষের, যারা বয়স্ক মানুষ যাদের বাড়ি ঘরদোর নেই, তাদের জন্য কাজ করেছেন। স্টেশনে নিরন্ন মানুষের জন্য ছুটে গেছেন, তাদেরকে বিভিন্ন রকমভাবে সহযোগিতা সাহায্য করেছেন। কোভিড পিরিয়ডে ওই রকম অবস্থা, আপনি খাবার নিয়ে ছুটে গেছেন, যে সমস্ত মানুষেরা অসহায় অবস্থায় উঠে আছে তাদের পাশে দাঁড়িয়েছেন। তো এই ব্যাপারগুলো নিয়ে যদি একটু। দেখো বাজেট তো অনেক কাজ, অনেক দিন ধরে দেখছো, অনাথ আশ্রম থেকে, বৃদ্ধাশ্রম থেকে, ক্যান্সার পেশেন্ট, থ্যালাসেমিয়া পেশেন্ট, মানে ফিজিক্যালি চ্যালেঞ্জ যাদের বলেন, বা যারা ট্যালেন্টেড আছে, তো পড়াশোনায় পিছিয়ে পড়ছে, বা ফিজিক্যালি অক্ষম যদি বলেন, শারীরিকভাবে, তাদের জন্য আমি চেষ্টা করেছি। আমি কি সমাজসেবী হইতে পারিনি, আমি সমাজকর্মী আছি। আমি চেষ্টা করেছি তাদের জন্য যতটুকু আমার ক্ষমতা, আমার সাধ্যের মধ্যে। আমার একটা বড় ক্লাস পড়াতে হচ্ছে, আমি কারো থেকে 1 টাকা নিই সহজসেবা করার জন্য। সব থেকে বড় কথা, আমার পকেটে 10 টাকা থাকলে আমি করি, না থাকলে না করি, আমার কোনো দায় বলতো না। আমার ইচ্ছা হলেও যদি পকেটে টাকা না থাকে আমি করতে পারি না। আবার যদি যখন থাকে, এমন হয়েছে এক সময় যে হয়তো গত বছর 2025 সালে আপনি দেখবেন দুর্গাপুজোর সময় একটা অনাথ আশ্রমের 50 জন বাচ্চাকে আমি নিজে জামা কাপড় কিনে নিই, বা 200 জন বাচ্চাকে আমি 10,000 টাকা দিয়ে জামা কাপড় দিয়েছি, রসিদ আছে আমাদের এপিসি ধারায় রসিদ আছে। তো ব্যাপারটা হচ্ছে তখন ছিল না সেই বাচ্চাগুলোর যে আনন্দ, ধুলোটা ঝেড়ে আমাকে বসে দিত, সেই আনন্দটা কাউকে ভাগ করা যায় না। বা বৃদ্ধাশ্রমের মায়েদের এতগুলো মায়ের যে আশীর্বাদ, যে এটা সেটাও আপনি মানে পাওয়াটা যে পায় সে জানে। কিছু পাগল দেশে থাকে, সবাই বলে ঘরে কে বনে অবস্থা আবার কি দরকার আছে, কিন্তু কিছু পাগল মানুষ তো দেশে থাকে। আমি তাদের মধ্যে একজন ধরতে পারে, তাদের যদি মনে হয় পাগল কারে, সেরকম হতেই পারে। এখন এইসব করতে গিয়েও তো সমালোচনা মুখোমুখি হতেই হয়, সেটা থাকি। সমালোচনা তো থাকবেই, কারণ যারা এই ধরনের কাজ করে তাদের সঙ্গে থাকেই, কিন্তু আপনি যেভাবে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন, মানে দারুণ ব্যাপার। না, সমালোচনা থাকে মানে যে সমালোচনা তো মনীষীদের আমলেও হয়েছে, তাই না? কথা আমি তো সামান্য মানুষ, আমি কে বলি, তাই না? এই ভাষাটা তো তা বলে তারা কাজটা থামাননি। তবে সমালোচনা থাকলো, আপনি জানেন যারা দেখছে, দর্শক মানে এই চ্যানেলের ওপারে যারা আছেন বা যারা দর্শক, তাদের অবাধ ভালোবাসা আছে। 80% লোক দেবেন, 90% লোক মানুষটাকে আমাদেরকে ভালোবাসে। আবার যেন 10% লোক যদি সমালোচনাও করে, তাহলে বুঝতে হবে যে আমার এগোনোটা ঠিক আছে। মানুষের ভালোবাসা না থাকলে কিন্তু ঈশ্বরের আশীর্বাদ, মানুষের ভালোবাসা, যে মানুষগুলো পারে একদিন তারা প্রচন্ড ভালোবাসেন, আমাকে প্রেরণা যোগান। আপনাদের মতো মানুষ যারা আসছেন, যারা প্রেরণা যোগাচ্ছে, তারা আছেন বলেই তো আমি আছি, তাই না? কথাটা নাহলে আমি কিছুই করতে পারতাম না, তাই না? এটুকু ব্যাপার। তো আপনি তো এদিকে সমাজসেবার কাজ করছেন, আর একটা যেটা আমার প্রশ্ন, মানে একটু জানতে ইচ্ছা করে, সেটা একদিকে আপনি সার্ভিস করেন, একদিকে সমাজসেবার কাজ করছে, মানে এই যে দুটোকে ব্যালেন্স করা, এটা তো খুব কঠিন ব্যাপার একখান, কিন্তু সেটাকে সামলেও আপনি করে যাচ্ছেন, মানে কিভাবে এটা সম্ভব? যা থাকবে পায় পায়। আপনি ধরুন নিজে একটা পড়ান, শিক্ষকতা করে, আবার আপনি এইগুলো নিয়েও করছেন, বইও লিখছেন, কবিতাও লিখছেন, আমি আপনার কথাই করেছি শুনলাম আপনার মধ্যে। তো তাহলেও তো আপনি করছেন, কারণ ভালো কাজের যদি আপনার ইচ্ছা থাকে, আপনার কিন্তু উপায় থেকে বেরিয়ে যাবে। আমরা অনেক বাজে সময় নষ্ট করি, চায়ের দোকানে হোক, এর দোকানে হোক, করি না? কথাটা করি। সেই সময়টাকে যদি আমরা ভালো কাজে লাগাবো, চেষ্টা করি, কিছু ভালো চিন্তা, কিছু কনস্ট্রাকটিভ ক্রিয়েটিভ চিন্তা, কিছু ভালো চিন্তা, সব চিন্তা যে সফল হবে সেটা নাও হতে পারে, কিন্তু একটা ভালো ভাবনা আপনাকে ভালো রাস্তা নিশ্চয়ই দেখালে।
10টার মধ্যে একটা তো সকল হবে ডেফিনেটলি। তো সেই জায়গাটাকে ম্যানেজ করে ওকে কোথায় চেষ্টা কর। মানে আপনার এই যে কাজ এবং কাজের যে ধরন আমি দেখেছি, প্রচুর মানুষ অনুপ্রাণিত হন এবং সত্যি আপনার এই কাজকর্ম প্রশংসনীয়। অনির্বাণবাবু, আপনি তো এই কাজের জন্য বিভিন্ন জায়গা থেকে প্রচুর পুরস্কার পেয়েছেন, মানে শেষ নেই। তো এই ব্যাপারে যদি একটু বলেন যে কি ধরনের লেখা পুরস্কার হয়েছে। আর দেখুন, পুরস্কার তো প্রেরণা দেবে, তাই না? পুরস্কার সবার ছোটবেলা থেকে যে আপনি পড়াশোনা ভালো বা কেউ পুরস্কৃত করলো, সেটা আমাকে একটা প্রেরণা জোগালো। তার সাথে কিন্তু আপনার দায়িত্বটা বাড়লো। যত আপনি পুরস্কার পাচ্ছেন বা যত আপনাকে লোক পুরস্কৃত করছে, তত আপনার দায়িত্ব কিন্তু বাড়ছে, মানুষের প্রতি দায়বদ্ধতা, দায়িত্ব, এগুলো কিন্তু আরো বাড়ছে, তাই না? কথাটা বাড়ছে। এবং তাতে কি হচ্ছে, মানুষের কাজ করার প্রতি ইচ্ছা আরো আপনার বাড়ছে, অংশ যে আরো ভালো কি করে করবো, ভালো মানুষের জন্য কিছু করার চেষ্টা করি, এরকম একটা ভাবনা কিন্তু থাকছে। পুরস্কারের থেকেও বড় কথা, আর সবচেয়ে বড় কথা, আমি যে মানুষগুলোর জন্য কাজ করি তাদের মুখে যদি হাসি ফোটে, সেটাই আমাদের সবচেয়ে বড় পুরস্কার। এর থেকে বড় পুরস্কার আমাকে জানকি সেটাই। ও যতই আপনি আন্তর্জাতিক পুরস্কার বলুন, জাতীয় পুরস্কার বলুন, মানুষগুলো যখন হাসে কিছু পেয়ে, বাচ্চাগুলো যখন জামা পেয়ে হাসছে, বা কোনো বৃদ্ধা মা যখন আমার মাথায় হাতটা রাখেন, বা অন্য অভুক্ত মানুষ যখন কিছু খাবার খেয়ে যখন মামার মাথায় হাসি, বাবা ভালো অভুক্ত আমার, এর থেকে ভালো জিনিস শহরে পুরস্কার, মানুষের মুখে হাসি, এইটাই হবে। তো আপনি তো এবারে আমরা দেখলাম পুজোর সময় মেট্রো টিভিতে আপনার ইন্টারভিউ চলছে। হ্যাঁ, অগণিত মানুষ সেই ইন্টারভিউ দেখেছেন। হ্যাঁ, তো ওটা কিভাবে বলতে না, বোনেরা তো দেখেছেন সোশ্যাল মিডিয়ার উপর কোনো ভালো জিনিসটাতে বার্তা যাতে দেওয়া, ওনাদেরও মোটিভটা তাই, যাতে এই বার্তাটা মানুষের কাছে চেয়েছে, মানুষ কিছু ভালো কাজ করার চেষ্টা করতে পারে, সেইভাবেই ওনারা সিলেক্ট করেছেন যে এখান থেকে যদি কিছু করা যায়, ভালো বার্তা দিলে মানুষের কাছে পৌঁছক, সবাই যাচ্ছে মেট্রোগুলো যাতায়াত করে, তাদের দেখে কিছু এগিয়ে আসেন আর কি। জনসচেতনতা বাড়ানো যাকে বলেন, তেল মানে বলতে পারে না, একটা একটা ব্যাপার। আর পড়াশোনার ব্যাপারে পাশাপাশি এটাও আছে আর কি। আরেকটা ব্যাপার আমরা দেখলাম, আমরা বিভিন্ন চ্যানেলেও দেখেছি, ইউটিউব চ্যানেলে, সেটা হচ্ছে ভীষণ ভালো একটা খবর যে ডাক টিকিট আপনার নামে প্রকাশিত হয়েছে। হ্যাঁ, ভেবে দিয়েছে এই ব্যাপারটা একটু। না, ওটাও আমি খুব গর্বিত এবং আনন্দিত যে আমার ডাক টিকিট দিয়ে, ডাক টিকিট ছোটবেলায় আমরা পাবো বলতাম, যে দেখতাম যে ডাক টিকিট একটা নেশা যাদের আছে তারা জানে, পোস্টাল স্ট্যাম্প নিয়ে আমরা খুব গর্বিত পাই। তো সেই ডাক টিকিটে কোনোদিন আমার ছবি দেখবো আমি জীবনে ভাবিনি। তো সেটাও দেখে আমি গর্বিত, আনন্দিত, বেশ ভালো লেগেছে যে গর্বিত মেনি বললে ভুল হবে। সাথে সাথে আনন্দ হয়েছে, তার সঙ্গে ভালো কাজের পুরস্কার যেই দিচ্ছে, আশীর্বাদ আপনাদের সবার। হ্যাঁ, মানে গর্বিত, মানে আমরাও ভীষণ রকম ভাবে গর্বিত। এটা আপনাদের আশীর্বাদ, ভালোবাসা না থাকলে পতো না আর কি। আমাদেরই একজন, আমাদের সঙ্গে থাকা মানুষ, অনির্বাণদা, মানুষ বলবে না, বন্ধু বলা যায়, ওনার নামে ডাক টিকিট প্রকাশ হচ্ছে, মানে সত্যিই খুব গর্বের ব্যাপার। আর একটা ব্যাপার দেখলাম, যেটা হচ্ছে শ্রেষ্ঠ বাঙালি, এটা এই প্রশ্নটা তো করতেই হবে, তাই না? শ্রেষ্ঠ পুরস্কার পাওয়ার মতো শ্রেষ্ঠ বাঙালিও রকমই ব্যাপার। এখন এই পুরস্কারগুলো ধরুন আমাকে প্রেরণায় জুগিয়েছে, আপনাকে বললামই দায়িত্ববোধ জুগিয়েছে, তাতে গর্বিত অন্ধকার যেমন হয়েছি, তেমনি আরো ভালো কাজ কিভাবে করা যায়, বা আরো কি করে মানুষের পাশে দাঁড়ানো, সেই চিন্তা ভাবনা আমার কাছে আসছে। তো আপনারা দেখেছেন যে আমি সম্প্রতি এমবিএ করেছি সেলজিয়াস কলেজ থেকে। তারপরে আমি তো ডক্টর পড়ছি, আমি জানেন সিসিস পড়ছি, সেই ব্যাপারে আমি আসছি পরে। তো সেই প্ল্যান থেকেই পুরস্কারের ব্যাপারটা কিন্তু আসছে, মানে আমার উদ্দেশ্য যদি ফান্ডিং জোগাড় করা যায়, তাহলে কিন্তু আরো ভালো কাজ করা যেতে পারে। মানে যদি ঠিকঠাক করে ফান্ডিং এর ব্যাপারটা ম্যানেজ করা যায়, তাহলে অনেক কাজ করার মতো জায়গা অনেক আছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপনার আগামী দিনে এই ব্যাপারটা নিয়ে পরিকল্পনা কি, মানে আরো কি ভাবছেন আগামী দিনে ভাবছি যে, এই যে বললাম ফান্ডিং খুব দরকার হয়, তো আমি তো বাইরে থেকে ডক্টরেট করছি, বিদেশ থেকে ইসবি ইউনিভার্সিটি থেকে পিএইচডি করছি, আমি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার ডিগ্রি করেছিলাম, বড় করি পিএইচডি করছি। তো আগামী দিনে আমি চাইছি যে, এর আগেও আমি যখন বিদেশেও গেছি এরকম কনফারেন্সে, তখন অ্যাকচুয়ালি তাদের দেশে কিভাবে কাজগুলো হচ্ছে, তারা কি প্রবলেম ফেস করছে, বা আমরা কোথায় প্রবলেম, এগুলো জানতে পারা দেশ, এটা একটা ব্যাপার থাকে। আর যদি ফান্ডিং কোন কোম্পানি, পুরো সিএসআর ফান্ড অনেক কোম্পানি কাজ করে, রিলায়েন্সে গেয়াকার, তো বড় বড় কোম্পানি, টাটা থেকে অনেকেই আছে, তারা যদি পাশে দাঁড়ায়, আজটা আমার করতে না তাদের, তাহলে আমার অনেক বড় কাজ করা
লোড ছাড়ি দিয়ে এরকম একটা পরিকল্পনা আছে, কত সাকসেসফুল নাও জানি ইচ্ছা আছে। আর রিসেন্টলি যেটা শুনলাম, দুবাই থেকে কোনো একটা ব্যাপারে আপনাকে বক্তব্য রাখার জন্য ওনারা ইনভাইট করেছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। দুবাই থেকে মানে আমার যে ডক্টরেট পেপার করছি, যে রিসার্চ পেপার আছে, সেই রিসার্চ পেপারটাই মানে গ্লোবাল কনফারেন্স আছে একটা দুবাই, এই মাসেই আছে 12 তারিখ। তো তখন ওখানে করে শোনাতে হবে। মানে আমি যার ওপর রিসার্চ করছি, অনেক সারা পৃথিবী থেকে ইউকে, অস্ট্রেলিয়া, বিভিন্ন জায়গাতে রিয়েপজন আছে। তো ওইটা একটা অত্যন্ত সম্মানের ব্যাপার যে তার উপর রিসার্চ যদি আমার পেপারটা সিলেক্ট হইতে মানে পড়ে শোনাতে হবে, এটা একটা ব্যাপার। আর এরপরে তোমার ডক্টর পঙ্কুরির হলে থাইল্যান্ডে কনফারেন্স আছে, কনভোকেশন আছে। মানে তার মানে এরপরেই আমরা কিন্তু মানে অনিল বাবুর নামের আগে ডক্টরেটটা দেখতে পাচ্ছি। না, ওখানে যাওয়াটা খুব কঠিনও আছে, কারণ আমার যে প্রজেক্টটা হচ্ছে, প্রথম বলতে আমার প্রজেক্ট ভেরিফাই করবে, তারপর পিআরডি হবে, তারপর ডিফেন্স কার্ডের ইন্টারভিউ হবে, তারপর ছাড়বে। তা মোটামুটি প্রজেক্টটা রেডি হয়ে গেছে, এবার বাকি স্টেপগুলো কভার করলে সবাই দেখতে পাবেন আর কি, সাকসেসফুলি কমপ্লিট করতে পারবে। আচ্ছা, আমি একটু অন্য প্রসঙ্গে আসি। ব্যাপারটা হচ্ছে যে ধরুন আপনি যে এত সেবামূলক কাজ করেছেন বিভিন্ন জায়গায়, মানে আপনার যদি মনে হয় যে খুব আপনাকে খুব টাচ করেছে সেরকম একটা সেবামূলক কাজের যদি কথা আমাদের দেশ বলে। কাজ সবগুলোই টাচ করে খুব, যেমন ধরুন এই বাচ্চাগুলোর যে আনন্দ বললাম না, 50টা বাচ্চা তারা চেয়ারে ধুলো জেড়ে দিচ্ছে, কিন্তু এখানটা বসো, মানে 200 টাকার একটা জামা তাদের কতটা আনন্দ দিয়েছে, সেটা যারা পায় তারা জানে, ঠিক আছে। তারপরে ধরুন না, ফিজিক্যালি চ্যালেঞ্জের থেকে খুব কষ্টও পেয়েছি। ঠাকুর পুকুর ক্যান্সার হসপিটালে যে ছোট বাচ্চাদের ক্যান্সার, এটা আমার খুব হৃদয় ছুঁয়েছে। হ্যাঁ, এত ছোট ছোট বাচ্চাদের কষ্ট, ওইটুকু বাচ্চাদের তাদের মানে খুব কষ্ট আমার লেগেছে, হৃদয়ে ছুঁয়েছে। মানে ভালো জিনিসও যেমন আনন্দ পেয়েছি, কষ্টও পেয়েছি কাজ করতে গিয়ে। মানে মানুষের দুঃখ কষ্ট সামনে থেকে দেখেছি তো একদম, মানে খুব আপ্লুত হয়েছে বা হৃদয়ে ছুঁয়েছে, দুটো আনন্দটাও ছুঁয়েছে, দুঃখটাও ছুঁয়েছে। সেই জীবনে ভাবি মাঝে মাঝে যে এই মানুষগুলো কোনদিন যদি একটু হাসি দিতে পারি, সেটাই জীবনের বড় পাওনা হয়। আপনি দেখবেন, আপনি যে এলাকায় থাকে, আপনি হয়তো একটা ভালো বাড়িতে আছেন, পাশাপাশি হয়তো বাড়িগুলো কুড়িয়ে আছে, আপনি পাশাপাশি খুব ভালো বাড়ি হয়ে যায়, আপনি দেখার তালাকে 20টা দেশ আসছেন, আপনি যদি পড়লে বেরোলেই দেখতে পাচ্ছেন বললা, তাহলে আপনার ভালো লাগে। তেমনি আপনি যদি পুরো পরিবেশটাকেই ভালো করতে পারেন, চেষ্টা করে, তাহলে তো সবারই ভালো লাগবে, তাই না? আমি কি বললাম বড় কথা না, এখানে আমি কিছুই না, কিন্তু আমি পরবর্তী প্রজন্মের জন্য কি করে যেতে পারলাম, চেষ্টা তা চেষ্টাটা ফিরতেই পারে, সবাই মিলে চেষ্টা করি এত সুন্দর পৃথিবী দিতে পারি, এরকম নয় যে আমি সকলেই করছে নাকি বানু মানুষ সাথে। ঠিক আছে, স্বামী বিবেকানন্দের যে বাণী, জীবে প্রেম করে যেজন সেজন সেরে শেষ হয়ে গেছে না, চেষ্টা থাকবে উপায় ওটাই, সেবার মধ্যে দিয়ে আমি ঈশ্বরকে আসলে নিজে ভালো চাইলে যে আনন্দ পাওয়া যায়, অন্যকে ভালো রেখে আরো বেশি আনন্দ পাওয়া যায় বলে মনে না। অন্যকে ভালো রাখে, এটাই হচ্ছে মেন বোধ। আর এই শ্রেষ্ঠ মানালি বলুন, যাই বলুন, আমি আবারও বলছি, ওই মানুষগুলোর মুখে যখন পুরস্কার হাসি দেখি, ওর থেকে বড় কথা আমার দিচ্ছে। আপনি দেখবেন, আমি আমার মনটাই কথা, মানুষের এত লোক ওর মন ভালো থাকার একটা ওষুধ যদি বলে, তাহলে ওটা একটা বড় ওষুধ, এর থেকে ভালো জিনিস হয় না। আর আপনার বাবা মায়ের আপনাকে যে ধরনের অনুপ্রেরণা দিয়েছেন, যদি সেখান থেকে একটা ছোট্ট একটু গল্প একটা কিছু বলেন, যে বাবার এই কথাটা। এই যে বাবা বলেছিলেন, বাবা মানুষের পাশে দাঁড়াবার মতো, মানে সবার শক্তিটা ইচ্ছা থাকলেও অনেকের উপায় হয় না, বলবো না, ইচ্ছা থাকলেও উপায় হয়, ঠিক আছে। অনেকে ভাবছেন হয়তো, বাবা বলতেন যে অনেকের ধর টাকা আছে, অনেকে ভাবছে যে আবার ইচ্ছা নেই, আবার অনেকে ভাবছে আমার কোন টাকা আমি সমাজসেবা করবো কি। কিন্তু ওই যে বললাম, আপনি 3 দিন অভুক্ত মানুষকে একটা কেক বা রুটি দিয়েছেন, সেটাও কিন্তু বড় সমাজসেবা। ব্যাপারটা হচ্ছে আপনার মনের ভালো নাশোনা ইচ্ছা, তাই না? কথাটা উপর নির্ভর করে। আপনার দিকেও পৃথিবী পাল্টাতে অসম্ভব, উপদ্রব সম্ভব না বাস্তব। তো বাবার এই কথাটা মারা যাবার আগে বলতে, তুই খাসটা থামাস না, এই কাজের ভাগ্য সবার হয় না, সুযোগ সবার আছে, মানুষের ভালোবাসা একটা আলাদা সম্পদ। আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, বড় শিক্ষক হন, আপনি আপনার ব্যবহার থাকলে, আপনি গাড়ি চললে, আপনি বাড়ি চললে, আপনাদের কিনে, কিন্তু বাড়ি বাড়ালে একজন মানুষ বলবেন না, লোকটা ভালো খাট অংশে পাতার খাসটা হোক, পরিচিতিটা খাজে, আমি এখানে কিছু নয়, তাই না? ইচ্ছায়, কাজে, ভালো মানসিকতায় আপনি সবাইকে, আমি অন্যকে সম্মান না দিয়ে সম্মান পাবো কি করে, তাই না? যদি দেখুন আমি কাজ করছি, আমাকে নিয়ে হয়তো যারা 20% মানুষ যারা আলোচনা করছে, তারা যে সময়টা নষ্ট করছে, আমি কিন্তু ওই সময়টা ভালো কাজে দিচ্ছি। আপনি যখন কাউকে নিয়ে বিরূপ সমালোচনা ভাববেন, আপনার ব্রেনটা কই দিকে থাকবে, বাজে কাজে, খারাপ কাজে সময় নষ্ট করছে, আপনি ভাবতে থাকুন আমি কিন্তু এগিয়ে যাচ্ছি, কারণ আমি কিন্তু ভালো কাজই খাচ্ছি। আপনি আমাকে নিয়ে ভাবতে থাকুন, আমি কিন্তু ভালো কাজ দিয়ে মানুষকে নিয়ে ভাবছি। মানে সবসময় সময়টাকে কোয়ালিটি
কাজ আইবে এরকম যেমন আপনি নিজেও জানেন কোয়ালিটি কাজে দিলে ভালো হয়, ভালো সঙ্গ, ভালো কোয়ালিটি সবসময় আপনাকে ভালো কাজের অনুপ্রেরণা অবশ্যই যোগায় এবং সেটা মানুষের পক্ষে ভালো সর্বোচ্চ। তো আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম আন্তর্জাতিক সমাজসেবী মানব ভারতী মাননীয় অনির্বাণ বাবুর সাথে। আমরা খুবই আনন্দিত, গর্বিত এবং ভাগ্যবান বলে মনে করছি যে ওনার সঙ্গে এতক্ষণ সময় কাটানোর জন্য। তো ওনাকে আবার আমাদের চ্যানেলের পক্ষ থেকে শ্রদ্ধা, শুভেচ্ছা এবং একরাশ ভালোবাসা অভিনন্দন আবারও যাও। তা আমিও জানাই, কারণ আমার বার্তাটা মানে আমার যে বক্তব্যটা আপনারা মানুষের কাছে পৌঁছচ্ছে, এই জন্য আমার তরফ থেকে আপনাদের চ্যানেলের প্রত্যেককে বলুন মা তাকে যারা এসেছেন ভাই তাদের অসংখ্য ধন্যবাদ জানেন। এটার জন্য আমিও আপনাদের কাছে খুব কৃতজ্ঞ। আজকে আমরা এতক্ষণ ধরে কথা বললাম আন্তর্জাতিক সমাজসেবী মাননীয় অনির্বাণ সামন্ত মহাশয়ের সাথে। আমরা কথাপথ চ্যানেলের পক্ষ থেকে ওনাকে এবার শ্রদ্ধা জ্ঞাপন করব উত্তরীয় করিয়ে। অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক শ্রদ্ধা জানাই। হ্যাঁ, তো আপনি খুব খুব ভালো থাকুন। আগামী দিনে এইভাবেই বিভিন্ন অসহায় মানুষের জন্য কাজ করে যান, তাদের পথে আলো দেখান। আপনার সুস্থতা আমরা কামনা করি আমাদের চ্যানেলের পক্ষে। আচ্ছা, কথাপথ চ্যানেলকেও আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আর ভাই অয়ন বটক যিনি এসছে ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানেন। ওনার মতো একজন শিক্ষিত মানুষ এখানে এসে আমার ইন্টারভিউ নিয়ে খুব ভালো লাগছে। আমার একটা বই আমাকে নিয়ে আমার কাজকর্ম নিয়ে বই একটা বেরিয়েছিল গত বছর কলকাতা আন্তর্জাতিক বই মেলায়, সেই বইটা আমি আমার পক্ষ থেকে আপনার হাতে তুলে দিতে চাই। নাহলে আপনার সুবিধা হলো আরো একটু পাই বলছি দিয়ে আমি তুলে দিচ্ছি আর কি আপনার হাতে। খুব খুব ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।